লকডাউন চলবে। আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের ওই ইনস্ট্রাকশন অনুযায়ী 31 মে পর্যন্ত এখানেও লকডাউন চালু রাখছি, প্রোভাইডেড। আগেকার লকডাউন আর এখনকার লকডাউনের মধ্যে কিছু পার্থক্য আছে। আমাদের ইকোনমিক অ্যাক্টিভিটিসগুলো চলবে এবং এসেন্সিয়াল নন এসেন্সিয়ালস এর মধ্যে যেগুলো আমরা আগে বলে দিয়েছিলাম সেগুলোতে চলবে। আমরা একটা কাজ করেছি, কন্টেনমেন্ট জোন বলে আমরা একটা জোন করেছি এবং সেটাকে আমরা বুথ ওয়াইজে আরো ছোট করে দেওয়ার জন্য, মানে যাতে লোকে বেশি সুযোগ পায়, বুথ ওয়াইজে শহরে এবং গ্রামে, টাউনেও বুথ ওয়াইজে, ওয়ার্ড নয় বুথ মানে পাড়া, বুথ ওয়াইজে এবং গ্রামে আমরা 3টে ভাগে ভাগ করেছি কন্টেনমেন্ট জোনকে আরো ছোট করে দেওয়ার জন্য। আর ডাইরেক্ট যেখানে অ্যাফেক্টেড হচ্ছে সেখানে যাতে ফুল প্রোটেকশন নেওয়া হয় সেজন্য। একটু ভালো করে শুনবেন যাতে মানুষও জানতে পারে। আমরা কন্টেনমেন্ট জোনকে 3টে ভাগে ভাগ করেছি। আগে যেমন কন্টেনমেন্ট জোন বলতে গেলে পুরো একটা বিরাট এরিয়া নিয়ে করা হতো, ফলে অনেক জায়গায় পুরো বন্ধ থাকতো। এখন সেটা না করে আমরা কি করছি, আমরা কন্টেনমেন্ট জোনটাকে বুথ ওয়াইজ এবং ওয়ার্ড ওয়াইজে 3টে ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে যেটা হচ্ছে অ্যাফেক্টেড জোন, যেখানে করোনা সংক্রমণ হতে পারে বা হয়েছে। এ হচ্ছে অ্যাফেক্টেড জোন। বি হচ্ছে বাফার জোন, পাশাপাশি নজর রাখা, সেখানেও কিছু কিছু চলবে। সি হচ্ছে ক্লিন জোন, অর্থাৎ এখন ম্যাক্সিমাম জিনিসটা সীমাবদ্ধ থাকবে কন্টেনমেন্ট এর মধ্যে। দ্বিতীয় অনেকটাই খোলা থাকবে, শীত পুরোটাই খোলা থাকবে। আমরা এটা আপনাদের কাছে আমার ক্লিয়ার হয়েছে। আমরা 21 তারিখের দুদিন টাইম নিচ্ছি এই কারণে, কারণ আমরা ওয়েট করছিলাম সেন্ট্রাল গভর্নমেন্টের ইনস্ট্রাকশনটা দেখার জন্য। 21 তারিখে আমরা বলছি যে বড় দোকানগুলো সব খুলে যাবে, একমাত্র কন্টেনমেন্ট অ্যাফেক্টেড জোন ছাড়া সব বড় দোকানগুলো 21 তারিখে খুলে যাবে। আর 27 তারিখ পর্যন্ত টাইম দেওয়া হয়েছে কলকাতা পুলিশ কমিশনার, মেয়র পরিষদে যেটা ফিরাদ হাকিম, পিজি, এডিজি ল অ্যান্ড অর্ডার, হোম সেক্রেটারি এবং মিউনিসিপ্যালিটি সেক্রেটারি, এদের নিয়ে একটা কমিটি হবে, মিটিং হবে। তারা ঠিক করবে অল্টারনেটিভ ডে করে, যদি হকার্স মার্কেটগুলো আমরা খুলতে পারি, মানে একদিন একজন খুলবে, একটা করে নাম্বারিং দেওয়া হবে, জোর যেদিন থাকবে একদিন খুলবে, আর বিজোর যেদিন থাকবে আরেকজন খুলবে। তাহলে কি হবে, সোশ্যাল ডিস্টেন্সিংটা আমরা মেনটেন করতে পারবো। এটা করতে কয়েকদিন টাইম লাগবে, তাই ওগুলো খুলবে কিন্তু 27 তারিখ থেকে। বড় দোকানগুলো খুলে যাবে সব 21 তারিখ থেকে, বড় মাঝারি ছোট। আর হকার যেগুলো হকারদের মার্কেট আছে বা হকারসরা যেখানে বসে, সেখানে পুলিশ আর কলকাতা কর্পোরেশন, হাওড়া কর্পোরেশন এগুলো কথাবার্তা বলে একটা প্ল্যান এরা ঠিক করবে মার্কেট কমিটিগুলোকে দিয়ে। সেই জন্য 6টা দিন বেশি টাইম নেওয়া হলো, যাতে একটা সংখ্যা দিতে পারে। কারণ যেহেতু পাশাপাশি হকার্স যে এগুলো দোকানগুলো পাশাপাশি একেবারে গায়ে গায়ে, সেহেতু একটাকে বাদ দিয়ে একদিন এ খুললো একদিন বি খুললো, তাহলে কি হবে, একটু অন্তত সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করা যাবে। যেহেতু করোনাটাকেও একেবারে মানে নেগলেক্ট করার দরকার নেই, করোনাটাকেও সিরিয়াসলি নিতে হবে, কিন্তু লোকের জীবিকা যেটা জীবন জীবিকা সেটাকেও চালু রাখতে হবে। এবং সেক্ষেত্রে স্যানিটাইজেশন, সোশ্যাল স্যানিটাইজেশন করে, সোশ্যালি ডিস্টেন্সিং মেনটেন করে, কোভিড-19 এর ফুল প্রোটেকশন নিয়ে মাস্ক কম্পালসারি, দোকানে গ্লাভস কম্পালসারি এবং সব মার্কেটে স্যানিটাইজেশন করতে হবে, করে তবে অল্টারনেট ডেতে হকার্সরা দোকান খুলতে পারবে। ফুটপাতের নিচে নয়, ফুটপাতের ওপর পর্যন্ত যারা আছে। এটা 27 তারিখ থেকে খুলবে। তার আগে পুলিশ কমিশনার এবং যে কমিটি করে দেওয়া হয়েছে সেই কমিটি বসে একটা করে পাস ইউজ করবে, একটা জোর সংখ্যা, একটা বিজোড় সংখ্যা। জোর সংখ্যা কার নামে, বিজোড় সংখ্যা কার নামে, হকার্স কমিটিগুলোকেও ডেকে নেবে। তাহলে কি হবে, কর্পোরেশনের নিশ্চয়ই একটা রেকর্ড আছে, পুলিশের কাছে একটা রেকর্ড আছে, তাহলে আমরা বুঝতে পারবো কোন দোকানটা কার। এবং
করে দেবো 1 2 3 4 5 করে, জোরগুলো হবে বেজেগুলো হবে না, আবার পরের দিন বেজেগুলো হবে জোরগুলো হবে, এটা একটা মানে বের পরিসরে কষ্ট করে। ইন্ডাস্ট্রি প্রাইভেট হোক বা গভর্নমেন্ট হোক 50% চলবে এখন আপ টু 30%, প্রাইভেট দোকানগুলো এই প্রাইভেট অফিসগুলো 50%, অর্থাৎ এভরি অল্টারনেটিভ পে। এমনকি যেখানে প্রাইভেট অফিস কিছু মলের ভিতরেও আছে অফিস পারপাসে, সেটা করবে, নট মল কিন্তু অফিস করবে। হোটেল আমরা ঘুরতে বলছি সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করি, কারণ হোটেলে কিন্তু আলাদা আলাদা ঘরে থাকে, সুতরাং সোশ্যাল ডিস্টেন্সিংটা মেনটেন হয়। রেস্টুরেন্ট এগুলি খুলবে না। ইন্টার ডিস্ট্রিক্ট বাস আমরা চালু করবো 21 তারিখ থেকে, এবং গভর্নমেন্টের যত বাস আছে গভর্নমেন্ট চালু করবে। আমি প্রাইভেট যারা আছে তাদেরও অনুরোধ করবো সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে যদি চালাতে পারেন প্লিজ চালান দয়া করে। এই সময়টা মানুষকে হেল্প করা আমাদের সবচেয়ে বড় কাজ। যা হচ্ছে সেটাই ভালোভাবে হোক না, এটাকে ভালোভাবে নিতে হবে মানুষের সেবার কাজে। অটো 2 জন করে নেবে, সেটাও 27 তারিখ থেকে, এটা পুলিশ একটা মিটিং করে নেবে অটো ইউনিয়নগুলোর সাথে। মানে আমি অটো রিক্সার কথা বললাম, খেলা চলবে বাট নো গ্যাদারিং। অনেক আছে কত লন টেনিস খেলে বা টেবিল টেনিস খেলে বা বল খেলে বা নানা রকম আছে যেগুলো 4-5 জন সোশ্যালি ডিস্টেন্সিং মেনটেন করেও হয়। সুতরাং সেই সময়টিকে যদি উইদাউট পাবলিক কেউ যদি করতে চায় করবে। আর আগে সোশ্যাল ডিস্টেন্সিং করে 7 জন অ্যালাউড ছিল, ওটা আমরা এখন 15 জন করলাম। বিয়ে বাড়ি থেকে শুরু করে মৃতদেহ নানা রকম ব্যাপার আছে, এটা করা হচ্ছে। হেয়ার কাটিং, সেলুনস, বিউটি পার্লার এগুলোকে অ্যালাউ করা হচ্ছে, কিন্তু প্রোভাইডেড সোশ্যাল ডিস্টেন্সিং, সোশ্যাল স্যানিটাইজেশন। এবং একটা কথা বারবার বলি, নাপিত বন্ধুরা বা যারা চুল কাটে বা নানা রকম কাজ করে, যে ইকুইপমেন্টসটা ধরুন যে ইনস্ট্রুমেন্টটা আপনি ইউজ করছেন। আমি একটা রাজ্যে একটা কেস দেখেছিলাম, নাপিতদের এটা খুলে দেওয়া হয়েছিল বা সেলুনটা একই কাঁচি দিয়ে 6 জনের চুল কেটেছিল, তাহলে 6 জনই কোভিড হয়ে গেছে। প্রত্যেকটা কেস ওয়াইজে তাকে কিন্তু একটা স্যানিটাইজ করে নিতে হবে। কি করে স্যানিটাইজ করে সেটা নাপিতের বন্ধুরা তারা দোকানে জিজ্ঞেস করবে, তারা বলে দেবে। এবং নাপিত এবং বিউটি পার্লার বিশেষ করে তাদের জন্য একটা গাইডলাইন্স আমরা দেওয়া উচিত, তারা কিভাবে স্যানিটাইজ করবে। এটা স্টেরিলাইজ অনেক সময় করে নেয়, আপনারা জানেন যে ব্যান্ডেজ ট্যান্ডেজ যেটা অপারেশন বা হসপিটালে ভর্তি হলে করা যায়, এটা কি সিস্টেমে করবে সেটা বলে দেবে। সেন্ট্রাল গভর্নমেন্ট বলছে কারফিউ, অল ইন্ডাস্ট্রি কিন্তু 50% গভর্নমেন্টের সাথে চালু হয়ে গেল অল্টারনেটিভ পে। আমরা একটা কথা বলছি যে সেন্ট্রাল গভর্নমেন্টের ইনস্ট্রাকশন আমি দেখি ওরা বলেছে কারফিউ চলবে সকাল সন্ধ্যে 7টা থেকে সকাল 7টা। কারফিউটা আমরা দাঙ্গা টাঙ্গা বলে বা সিরিয়াস কিছু, এটাও সিরিয়াস নো ডাউট, কিন্তু মানুষকে এত দমবন্ধ করে টেনশনে ভোগানো ঠিক নয়। আমরা 7টা থেকে লকডাউন চলবে, সারাদিনই লকডাউন চলবে, যেভাবে চলছে চলবে। সন্ধ্যে 7টার পরে কেউ বাইরে থাকবেন না, এটা আমাদের কাছে আমাদের অনুরোধ থাকবে। আমরা যাতে কারফিউ আইনটা আপনাদের উপর না বলবৎ হয় এটা মাথায় রাখবেন। আমরা অফিসিয়ালি কারফিউ ডিক্লেয়ার করছি না, কিন্তু লকডাউন চলবে। কাজে সন্ধ্যে 7টার পরে কেউ বেরোলে বা জমায়েত করলে সেখানে কিন্তু পুলিশ অ্যাকশন দেবে। সেটা যাতে না হয় আপনাদের মুক্ত মনে মুক্ত বিশ্বাসে আমরা বাড়িতে ভালোভাবে থাকার জন্য আমরা অ্যালাউ করলাম। কারফিউ শব্দটা ঠিক ভালো লাগে না, খুব এমার্জেন্সি ছাড়া কারফিউ আমরা কখনো করি না। কাজে সবাই ভালো থাকবেন, এই জন্যই বলছি মনটা ভালো রাখবেন। এবং পাবলিক আমাদের খুব কোঅপারেশন করেছেন, সবাই জনসাধারণ থেকে শুরু করে দোকানদার থেকে শুরু করে স্থানীয় মানুষ ক্লাব সকলে। এবং সামনে ঈদ আছে, আমি সরকারের ভাই বোনদের ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই, তারা এই রমজান মাসে খুব কোঅপারেশন করেছে। ঈদের সময় প্লিজ দয়া করে করবেন, এবারটা তো জানেন লকডাউন করে দিয়েছে। কাজে আমাদের ইচ্ছে থাকলেও আমরা ঘরে যেভাবে প্রে করি আমরা সেভাবেই করবো। কোনো অ্যাসেম্বলি যেহেতু বারণ করে দিয়েছে সেন্ট্রাল থেকে, লকডাউনে চালিয়ে দিয়েছে, আমি কারফিউ না করেও আপনাদের বলছি যাতে কোনো সম্প্রদায়কে নিয়ে কেউ রাজনীতি করতে না পারে। আসুন আমাদের দায়বদ্ধতা আমরাই পালন করি, যেভাবে আপনারা করছেন
আপনাদের অনেক অনেক ধন্যবাদ। দেখুন, পয়লা বৈশাখ আমরা করতে পারি, রমজান মাস আপনারা বাড়িতে বসে করছেন, ঈদও হয়তো আপনাদের বাড়ির মধ্যে করতে হবে। আমি জানি এটা মানা খুব কঠিন, কিন্তু আমি এটাও বিশ্বাস করি আপনারাই পারেন এই অবস্থা থেকে যাতে কেউ কোনো চক্রান্ত করতে না পারে, ষড়যন্ত্র করতে না পারে, বদনাম করতে না পারে, অপপ্রচার করতে না পারে, আর বাংলাকে দোষ দিতে না পারে। সেই জন্য আসুন, আমরা সর্বধর্ম সমন্বয়ের মানুষ, আমরা একত্রিত হয়ে আমি আপনাদের আগামী ঈদ মোবারক, চাঁদ মোবারক জানাচ্ছি। সকলে ভালো থাকুন, সুন্দর থাকুন। আপনাদের ধর্মীয় সম্প্রদায়ের লোকেরাও অনেক দায়িত্বপূর্ণ রেসপন্সিবিলিটি পালন করেছেন। আমি সকলকে আমার মন্দিরের পুরোহিত থেকে শুরু করে, মসজিদের ইমাম থেকে শুরু করে, গুরুদ্বারা, গির্জা থেকে শুরু করে আমি সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী দিন যাতে এই কয়েকটা দিন কষ্ট করলে যাতে ভালো হয়, তার কারণ হচ্ছে দেখতে পাচ্ছেন আমাদের অনেক লোক বাইরে থেকেও আসছে। আজকে প্রায় বাংলাদেশ থেকে ফ্লাইটে 160 জন এসছে, সত্য সত্যি তাদের কোয়ারেন্টাইন করে রাখা হয়েছে। এর মধ্যে জেনে রাখুন, বাংলায় প্রায় 2 লক্ষ লোক বাসে ট্রেনে তার উপরে এসে গেছে, 2.5 লক্ষ 3 লক্ষ লোক ইতিমধ্যে। ট্রেনও এসেছে, বাসও এসেছে, প্রচুর। আমি বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে বলবো কোঅপারেট করুন, এটা রাজনীতি করার সময় নয়। কেউ কেউ ভাবছেন সস্তা রাজনীতি করার জন্য একে ওটাকে উস্কান, দয়া করে উস্কাবেন না, কারণ ওটা উস্কাতে গেলে কিন্তু কোভিড-19টাকে, করোনাটাকে উস্কাতে হবে। দেশটাও যেমন আমাদের, রাজ্যটাও আমাদের, গ্রামাঞ্চলগুলো আমাদের, শহরাঞ্চলগুলো আর আমাদের, পাড়াগুলো আমাদের, ক্লাবগুলো আমাদের, সবাইকে ভালো থাকতে হবে। তাই একটা সিস্টেমের মধ্যে আমরা চলছি। বর্ডারে যেই আসুক ইনফরমেশন দিয়ে আসবে, যাতে আমরা আপনাদের খোঁজ খবরগুলো রাখতে পারি। সন্ধ্যে 7টা থেকে সকাল 7টার মধ্যে আসবেন না, কারণ লকডাউন চলবে, যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্ট কারফিউ করে রেখেছে। আমি ট্রেনের কথা আপনাদের আগেই বলেছি, আমাদের ইতিমধ্যেই 10টা ট্রেন, কটা এসছে এর মধ্যে? এর মধ্যে 16টা ট্রেন এসে গেছে। এর মধ্যে 16টা ট্রেন আমাদের এসে গেছে। এখন কিন্তু আগে 1200 ছিল, এখন কিন্তু এটা 1600 হয়ে গেছে প্যাসেঞ্জার, কয়েক হাজার ঢুকে গেছে। বাসে, ট্রেনে সবকিছু মিলে প্রায় 2.5-3 লাখ ঢুকে গেছে। এখন ট্রেনে আসলে তাহলে তোমার বাড়ি তার জেলায় পৌঁছতে হচ্ছে, তাকে একটা হেলথ স্ক্রিনিং করতে হচ্ছে, তাকে মনিটরিং করতে হচ্ছে। কতগুলো আপনারা জানেন জায়গা খুব ভালনারেবল হয়ে গেছে। দিল্লি বলুন, চেন্নাই বলুন, মহারাষ্ট্র বলুন, গুজরাট বলুন, ইউপি বলুন, হরিয়ানা বলুন, ইন্দোর বলুন, এরা সবাই যখন এসব জায়গা থেকে আসছে, এত বেচারারা খুব মানে কাউকে কিন্তু দেখেনি। আমাদের এখানে বলতে পারেন একটাও কমপ্লেন নেই, আমরা সবাইকে সাধ্যমতো চেষ্টা করেছি। ভাবিনি আমার বা ওদের, আমরা সবাইকে মনে করি দেশের নাগরিক। অন্যান্য অনেক জায়গায় খেতে দেয়নি, পাইনি, ভালো করে থাকতে পারিনি, ভালো করে ঘুমোতে পারিনি। মানে যারা মাইগ্রেন্ট ওয়ার্কার, খুব কষ্ট হয়েছে, অনেকে মারা গেছে। কিন্তু আমি তাদের অনুরোধ করবো ধৈর্য হারাবেন না, একটু ধৈর্য করুন। এত লোককে কেউ বলে যে 20 লাখ 25 লাখ, এটা ঠিক নয়। সংখ্যাটা আমাদের কাছেও থাকবে, শুধু বাংলা লোকেরাই সারা ভারতবর্ষে ছিল, আর ভারতবর্ষের কোনো লোক আমাদের এখানে নেই, এটা ভাবা ভুল। আমার এখানেও হিন্দিভাষী লোকের সংখ্যা 40% কম নয়, এটা মাথায় রাখবেন। তারাও তো আমার দেশের কোথাও না কোথাও কোনো প্রান্তের লোক। আমরা সবাই চাই এখানে থাকুক, ভালো থাকুক। তেমনি আমাদেরও শ্রমিক যারা আছেন, পরিযায়ী শ্রমিক, সব রাজ্যকেই বলবো, প্লিজ টেক প্রপার কেয়ার। একদিন আমার ঘাড়ের উপর ফেলে দিলে তো একদিন অত লোককে আমি কি করে গ্রামে ঢোকাবো? গ্রামের লোকেদের তো একটা রেজিস্ট্যান্স হচ্ছে কখনো কখনো। মনে রাখতে হবে, একটা ট্রেন থেকে আসা মানে যদি একদিনে 5টা ট্রেন আসে, তার মানে 10,000 লোক ঢুকলো। এই 10,000 লোককে গ্রামে পৌঁছানো বা জেলায় পৌঁছানোর ক্যাপাসিটি কি? কোভিড লড়বো না আবার ঝড় আসছে, সাইক্লোন লড়বো, কি যেন আমপান না আমপানা, নাকি বাইরে থেকে সব একসাথে এসে ঢুকছে, সব একসাথে তাদের আমি স্ক্রিনিং করবো? কোনটা করতে পারি? রাজ্যটাও তো ভালো থাকতে হবে। রাজ্যের ভালো যারা বুঝেন তাদের কাছে আমার অনুরোধ থাকবে, গভর্নমেন্টের টাইম দিন প্ল্যানিং করে করতে। এটা আমাদের সবার ব্যাপার।
এখন যখন সবাই হুড়মুড় করে একসাথে আসতে চাইছে, আমরা একটা প্ল্যান করেছি। এভাবে অনেককে আমরা নিয়েও এসেছি। কেউ কেউ ঘোলা জলে মাছ ধরতে নেমেছে, প্লিজ দয়া করে নামবেন না। আমাদের দায়বদ্ধতা আছে, দায়িত্ব আছে, যেহেতু আমরা ক্ষমতায় আছে। আপনাদের ক্ষমতায় নেই বলে আপনাদের কোনো দায়বদ্ধতা মানছেন না, যা তা বলে দিচ্ছে। আমরা 105টা ট্রেন বলেছি অলরেডি, প্লাস 15টা এসছে, অর্থাৎ 120টা ট্রেন। 100টা ট্রেনের আমরা অলরেডি অর্ডার দিয়েছি, বুক করেছি। 15টা অলরেডি এসছে, তার মানে 115। আমরা 2-3 দিনের মধ্যে আরো 120টা ট্রেন চাইবো, যাতে 15 দিনের মধ্যে আমরা 5-6টা করে ট্রেন ডেলি নিয়ে আসতে পারি। দেখবো আমরা সেটা রেখে বলে, এবং এটার খরচা টোটালটাই রাজ্য সরকার বহন করবে। তাহলেও কিন্তু মনে রাখবেন, 235টা শুধু ট্রেন আসলো মানে কত লক্ষ লোক ঢুকছে বুঝতে পারছেন তো? 3.5-4 লাখ কোথাটাই ঢুকে যাবে, প্লাস বাসে বাসে আরো কয়েক লক্ষ ধরুন। কেউ কেউ বলছেন বাস পাঠিয়ে দিন, ওখান থেকে নিয়ে আসুন নিজের টাকা দিয়ে। আমি তাহলে বলবো নিজেরা একটু কিছু করুন, এটা রাজ্যের দায়িত্ব। এটা তাই বলা ছিল আগে। প্রথমে বলা হয়েছিল 1 মার্চ, এই হ্যাঁ 1 এপ্রিল না 1 মে বলা হয়েছিল। 1 মে যে যে রাজ্যে থাকবে মাইগ্রেন্ট ওয়ার্কাররা সেই রাজ্য তার দায়িত্ব নেবে। আমরা দায়িত্ব নিয়েছি, অন্যান্য রাজ্যে যারা ছিল তারা অনেক খেতে পারছেন। এবং আরেকটা দায়িত্ব ছিল, আমার রাজ্য থেকে যদি কেউ যেতে চায় অন্য রাজ্যে, আমি তাকে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। তাহলে অন্য রাজ্যে যারা আছে তাদের আমার রাজ্যে পৌঁছে দেওয়ার দায়িত্ব তাদের। কিন্তু আমরা এটা করছি, অনেকে কিন্তু করছেন না। আমরা কিন্তু ইতিমধ্যে অনেককে পৌঁছে দিয়েছি, এবং মহারাষ্ট্র থেকে রিকোয়েস্ট আছে, আমরা পৌঁছে দেবো, ঠিক করেছি। অন্য রাজ্যগুলোও আমাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে আমরা তো ট্রেনের টিকিটটাও কেটে দিচ্ছি, বাট আপনারাও একটু চেষ্টা করুন, সহযোগিতার হাত বাড়ানো। সবার কথা বলছি, আমিও যেটা করবো আপনিও সেটা করুন, আপনিও যেটা করবেন আমিও সেটা করবো, কোনো ডিফারেন্স নেই। এই দুসময় কোনো ভেদাভেদ নেই। সুতরাং 235টা ট্রেন আমরা 15-20 দিনের মধ্যে আগে 100টা নিয়ে আমরা প্ল্যান করবো, যাতে রেলওয়ে 15 দিনের মধ্যে এক দিনে 6টা করে ট্রেন ঢোকা মানে প্রায় আমার 10টা করে ঢুকলেও তো সেখানে অনেক গ্রাম। তো আমার 25-30 হাজার করে রোজ ঢুকবে শুধু ট্রেনে, বাসটা ছেড়ে হেঁটে ছেড়ে দিই। সুতরাং 15-20 দিনের মধ্যে আমরা প্ল্যান করে নিয়েছি। রেগুলার আমরা 10টা করে ট্রেন ঢোকাবো, তারপর তাকে গাড়িতে পৌঁছতে হবে। তারপরে সেই জেলাগুলো ঢুকবে। ওই রাজনৈতিক বন্ধুরা যারা বড় বড় কথা বলছেন, একবার ভেবে দেখেছেন? সেই জেলাগুলো সবাই যাতে ভালো থাকে, সেখানে তো টেক কেয়ার করতে হবে। নাকি আমি যদি হাজার হাজার করোনা ঢুকিয়ে দিই, তাহলে মানুষ আমায় ক্ষমা করবে? আমার তো কোনো আপত্তি নেই, সবাই আসুক, করোনা ছাড়া সুস্থ হয়ে সবাই আসুক, আমাদের যা যা সহযোগিতা করার আমরা সব করবো। কিন্তু কোনো কোনো রাজনৈতিক দল হঠাৎ এই সময় গোলা জলে মাছ ধরতে নেমে বড় বড় ভাষণ দিচ্ছে, টিটকিরি করছে, লোককে প্ররোচনা দিচ্ছে, উত্তেজনা ছড়াচ্ছে। তারা যখন পাওয়ারে ছিলেন তারা কি কি করেছিলেন আমার জানতে হবে। 2 হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টও যারা আছে বড় বড় ভাষণ দিচ্ছে, লজ্জা করে না? আজকে মাইগ্রেন্ট ওয়ার্কারদের কাছ থেকে টাকা নিচ্ছে। আগে একটা ট্রেন প্রতি 10 লাখ নিয়ে 6.5 লাখ নিতেন, 7.5 লাখ, এখন আমরা সেটাকে 10 লাখ করে দিয়েছেন। ঠিক আছে, সে আমরা সামনে নেব, যতটা দায়িত্ব নিয়েছি ততটা করবো। আর এটাই আমরা ট্রান্সপারেন্সি মেনটেন করি। বাদবাকি যারা থাকবে আস্তে আস্তে করে দেখবো। আনতে চাই নিশ্চয়ই আমার রাজ্যে হবে, আমাকে আসবো, আমার এখানে আসবো। কিন্তু আমাদের গ্রাম বাংলাগুলো কত লোক ঢুকতে পারবে, জেলা কতগুলো লোকের ক্যাপাসিটি আছে ঢোকানোর, কোন গ্রামে কত বাইরের লোক ঢুকতে পারবে, হট করে যদি ফার্দার কোনো প্রবলেম না হয় সেটাও তো আমাদের দেখতে হবে না। এতে আপনাদের সবার কোঅপারেশন চাইছি, দিস মাচ। আপনাদের বলি, এবার আমাদের সামনে যে গ্রাম বাংলার ইকোনমিক অ্যাক্টিভিটি শুরু হয়ে গেছে, এবং আরো বেশি করে ইকোনমিক অ্যাক্টিভিটিও আমরা চাই। কলকারখানাও বড় হয়েছে এবং 50% অ্যালাউ করা হয়েছে, এবং এসেন্সিয়াল কমোডিটিস তো অন্য সময়ও চলবে। এসেন্সিয়াল কমোডিটিস আপনারা জানেন, পেরিসেবল গুডস বা ফুডস বা এসেন্সিয়াল কমোডিটি, সেটার জন্য কোনো টাইম নেই। আর সাথে সাথে এই যে একটা আমপান আসছে, একটা দুর্যোগ, কিছুদিন আগে বুলবুল হয়ে গেল,
সুতরাং রোজই আমাদের ঘাড়ের ওপর কোভিড নিঃশ্বাস ফেলছে, ওদিকে আমপান নিঃশ্বাস ফেলছে, ওদিকে বাইরে থেকে প্রচুর লোকের যাতায়াত, তার মধ্যে অনেক সিস্টারকে নিয়ে চলে গেছে শুনছি প্রাইভেট হসপিটালে। আরে প্রাইভেট হসপিটালও আমার রাজ্যের হসপিটাল। একটা নার্স তৈরি করতে 2 বছর 2.5 বছর টাইম লাগে, একটা ডাক্তার তৈরি করতে 4-5 বছর টাইম লাগে, একটা টেকনিশিয়ান তৈরি করতে ট্রেনিং দিতে টাইম লাগে, ল্যাবরেটরি তৈরি করতে টাইম লাগে, যারা সারাক্ষণ কাজ করে। সুতরাং আমরা একটা দেখতে পাচ্ছি যে প্রায় অনেক নার্সকে নিয়ে চলে যাওয়া হয়েছে এই সময়। আমি রাজীব বসিরা চিফ সেক্রেটারিকে বলেছি দরকার হলে যাদের ওখান থেকে নার্স নেওয়া হচ্ছে তাদের সাথে কথা বলবো, অন্তত প্রাইমারি কাজগুলো করতে পারে এরকম যদি তারা নিতে পারে কিছু লোকাল লোকে, অন্তত মেল নার্সও অ্যালাউ করে দেওয়া হয়েছে, লোকাল ছেলে মেয়েরা যারা অন্তত 7 দিনের শর্ট ট্রেনিংয়ে সার্জিক্যাল দিকে যাবে না, কিন্তু অ্যাটলিস্ট স্যালাইনটা দিতে পারে, এটা যা কাজটা শিখিয়ে দেওয়া, অক্সিজেনটা দিতে পারে, ভেন্টিলেটর পারবে না আপনি, অক্সিজেনটা দিয়ে দেওয়া ঠিক আছে, ডাইটার শুধু হবে না দেখে নিতে হবে, কতগুলো সিস্টেম আছে, ধরুন ওষুধটা দেওয়া দেখে, প্রেসক্রিপশন দেখে, ধরুন টাইম টু টাইম তার টেম্পারেচারটা মাপা, এই যে কতগুলো ছোটখাটো কাজও আছে, কিন্তু এটা সিস্টাররাই করে, সিস্টাররা ছাড়া হয় না। যাদের হাতে কিছুই নেই তারা অন্তত 7 দিনের টাইম নিয়ে তারা একটা ট্রেনিং দিয়ে তারা কিছু মেল, এদের নার্স বলা যাবে না, বাট মেল হেল্পার বা মেয়েরা যারা মহিলা হেল্পার, এইভাবে করে তারা একটা যদি ভাবে, আমার মনে হয় তাকে আমাদের কোনো অসুবিধা নেই। দেখতে হবে যারা সার্জারিতে কাজ করবে বা অন্যান্য জায়গায় সিরিয়াস, সেটা ট্রেন্ড হতে হবে। আর যারা এই ছোট ছোট কাজগুলো করবে সেটা দেখিয়ে দেখিয়ে দিলে আমার মনে হয় এটা তারা পারবে করতে। ইভেন সাথে সাথে একটা মোবাইল অ্যাপ করবো যে তাদের কি কি কাজ করা উচিত না উচিত সেটাও তাদের একটা ভিডিওতে করবো, যাতে অসুবিধা হলে সে সেটা দেখে নেবে বা সিনিয়রকে জিজ্ঞেস করে দেবে। এই এমার্জেন্সি সিচুয়েশনে, এমার্জেন্সি লাইফ, যেহেতু 300-350 আমি শুনছি চলে গেছে নার্স বা কাজ করবে কি করে হসপিটালগুলো, বেলভিউ তো আমরা কাজ করাচ্ছি, আমিও আমরা কাজ করাচ্ছি, আমরা সরকার থেকে নিয়েছি, আমরা টাকা দিচ্ছি এর জন্য, দিশানু আমরা নিয়েছি। সুতরাং ইভেন কেপিসি মেডিকেল কলেজে আমরা নিতে যাচ্ছি, কাল থেকে শুরু হয়ে যাবে সম্ভবত। সুতরাং এই নার্সিংহোমগুলো প্রাইভেট বলেই, প্রাইভেট শুধু বললে চলবে না, এরা আমাদের সাথেও কাজ করছে আগে কাজে কাজ নিয়ে। সুতরাং তাদের সমস্যাটাও সমাধান করার আমাদের সবাইকে দেখতে হবে। আমরা এবং নার্স, টেকনিশিয়ান, হেলথ ওয়ার্কার যত বাকি ছিল এখানে তাদের আমি নিয়ে এসেছি। আরেকটা হচ্ছে অনেকে ধরুন রিটায়ার করেছে, আমাদের গভর্নমেন্টে যেমন আমরা নিয়ে নিয়েছি, এরকম মনে করুন যদি এখন কেউ নার্সের কাজ করতে বা টেকনিশিয়ানের কাজ করতে হয়তো রিটায়ার করে চলে গেছে, কিন্তু এখন ফ্রি আছে, তারাও যদি অ্যাপিল করেন, তাদের তো একটা ট্রেনিং দেওয়া আছে, দেয়ার এক্সপিরিয়েন্স, তারা এটা অ্যাপিল করতে পারে এবং তাদের প্রাইভেটও নিতে পারে, গভর্নমেন্টও নিতে পারে, যেখানে আমার সুযোগ আছে। কাজটা মোট কথা সবাইকে নিয়েই করতে হবে। এই পর্যন্ত আজকে আমার বলার ছিল। আর একটা কথা বলি যে রেলওয়ে যা চেয়েছে সেটা আমরা দিয়ে দিচ্ছি শ্রমিককে, আমি কাজ করছি। এবার আপনাদের বলি, মাইগ্রেন্ট ওয়ার্কারদের যাদের আমরা নিয়ে আসছি তাদের টোটাল ফ্যাক্টটাই আমরা দিয়ে দিচ্ছি, যাতে মাইগ্রেন্ট ওয়ার্কারদের কাছে না নেওয়া হয়। আর আপনারা কালকে আমাকে অনেকে জিজ্ঞেস করেছিলেন যে এত 4 দিন ধরে এত বিবৃতি হলো। আমি আগে মানুষকে বলবো, সাধারণ মানুষকে নিজের কেয়ার প্লিজ নিজে নিন। আমি রিল্যাক্সেশন পেয়ে গেছি বলেই আমি পাশাপাশি তারা ধরে দয়া করে করবেন না, হাত জোর করবেন। মনে রাখবেন মাস্ক পরতে, এখন যখন আপনাদের কাছে বসেছে সবাই মাস্ক পরে আছে বলে আমি তাই কথা বলছি বলে আমি একটু খুললাম, কিন্তু কথা বললেও আমি কিন্তু পরে ওটা করতে পারি, কোনো অসুবিধা নেই। দেখুন আমি কথা বললেও করতে পারছি, কোনো অসুবিধা নেই, এটা অভ্যাস করতে হবে। মাস্ক পরা মানে হচ্ছে one must respect the other, একজন আরেকজনকে রেসপেক্ট দেওয়ার জন্য এই মাস্কটা পরা উচিত। কারণ আমি যখন মাস্কটা পরলাম
আমি আমার নাক মুখটাকে আমি যেমন প্রোটেক্ট করলাম, আমার পাশে যারা আছে তারাও প্রোটেক্টেড হলো। দুই হচ্ছে গ্লাভস, জিনিসপত্র যারা বিক্রি করে এটা ওটা সেটা চুপছে, এই ক্ষেত্রে গ্লাভসটা পরা উচিত। তার কারণ হাতে হাতে যাতে টাচ হয়ে কিছু না আসে। আর গ্লাভস পরলেও কিন্তু যদি ধুয়ে দেওয়া গ্লাভস পরা যায় সবচেয়ে ভালো হয়। কিছু আছে গ্লাভস প্ল্যান ইউজ, যেটা হচ্ছে ইউজ অ্যান্ড থ্রো, ওটা ধরুন রোজ কিনলেন, রোজ করে দিলে সেটা আলাদা। কিন্তু কিছু গ্লাভস আছে যেগুলো কটনের আমরা তৈরি করতে পারি, যেটা রেগুলারে করতে হবে। আর করোনা ডিজিজটা এমন যে আপনি একসাথে 6 ঘন্টা পরে একটা পরে খাবার পরে ওটা যদি আপনি পেঁচে না দেন, স্যানিটাইজ না করেন, কোথাও কোথাও কোনো কোনো ক্ষেত্রে প্রবলেম হতে পারে। আমাকে ভুল বুঝবেন না সাধারণ মানুষ, আমি যেহেতু শুনেছি আমি কিছু শুনলে বলে দিই আপনাদের। এটা আমার এক্সপার্টদের কাছে শোনা নয় বা কোনো অফিসারদের কাছে শোনা নয়, আমি কিছু কাগজপত্র ঘেটে যা পেয়েছি। কেউ কেউ বলছেন, আমি গৃহস্থলীদের জন্য বলছি, কেউ কেউ বলছেন ধরুন আমরা বাজার করলাম, সেই বাজারের ব্যাগটা এনে আমি রাখলাম, রেখে সেই ব্যাগ থেকে আমি মাছ বের করলাম বা ফল বের করলাম বা তরকারি বের করলাম, পরে সঙ্গে সঙ্গে রান্না করে দিলাম। এটা সবাই বলছে অনেকেই, যে বাজার করে আসার পরে ওটা আলাদা রেখে দিন ব্যাগটা কোনো খোলা জায়গায় বা খালি জায়গায়। 6 ঘন্টা পরে ওই মাছটা বা ফলটা বা সবজিটা ভালো করে ধুয়ে দিন। কেন বলছেন? কারণ যদি কোথাও জীবাণু থাকেও 6 ঘন্টার মধ্যে এটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। 6 ঘন্টা পরে যখন আপনি রান্নাটা করলেন, আপনি একটু উষ্ণ গরম জল ভালো করে গরম জল ফুটিয়ে নিন, ফল টল তাতে হবে না, উষ্ণ গরম জল একটু ভিজিয়ে নিন, চোপড়া টোপড়া যেগুলোতে আছে অ্যাটলিস্ট ছাড়ানোর জন্য। এইরকম কিছু নিয়ম কানুন আছে যেটা নিজেকে নিজে কেয়ার করতে হবে। নিজেকে যদি আমরা নিজে কেয়ার না করি তাহলে শুধু লকডাউন দিয়ে কিচ্ছু হবে না। নোটবন্দি, ঘরবন্দি, দমবন্দি সব কিন্তু কোনো কাজে লাগবে না। অনেক জায়গায় আমি দেখতে পাচ্ছি দোকান খুলে দিল, একসাথে গিয়ে ভিড় করে ফেলছে। এটা দয়া করে করবেন না। আজকে আপনার একটা পরস্পর একজন বাজার করতে গেছে, তার ছোঁয়ায় আপনার করোনা হয়ে গেল, আপনার পুরো ফ্যামিলি হয়ে গেল। আপনাকে দেখতে হবে তাতে আপনি টাইম 2 মিনিট টাইম না লাগুক, তাকে যদি আপনি একটু দূরে দাঁড়াতে পারেন, তার শ্বাস প্রশ্বাস, তার টাচ যদি আপনার না লাগে, সেটা আপনার পরিবার বাঁচবে, আপনিও বাঁচবেন। এবং আপনি করোনা থেকে বাঁচাবার জন্য এই দায়িত্বটা দয়া করে গ্রহণ করুন। ঘরের মা বোনেদেরও বলবো, আপনারা খুব ইম্পর্টেন্ট রোল পালন করছেন। আপনারা বাচ্চাদের খেতে দিচ্ছেন, আপনারা রান্না করছেন, আপনারা অফিসে কাজ করছেন, আপনারা ঘরে এটা ওটা সেটা ছুটছেন। অনেক সময় দেখুন, আমি যে এখানে মিটিং করছি, আমার খেয়াল নেই আমি হাতটা অনেকবার টাচ করে দিচ্ছি। আমরা এরকম করে বসে অনেক সময়, অর্থাৎ আমার কমিউনিটি কি ঢুকলো আমি দেখলাম না, হাতটায় কি ঢুকলো আমি দেখলাম না। একটা চেয়ারে আমি বসলাম, তারপর সে আর চেয়ারটা থেকে আমি চলে গেলাম, আরেকজনকে বসতে দিলাম। সেই চেয়ারটা যদি আমি স্যানিটাইজ করে না নিই, এটা তো হতে পারে কিন্তু একজন বাইরে থেকে করোনা নিয়ে এসছে, আমি সেটা পরিষ্কার না করার পরে ওইটা তো হয়ে গেল। যেমন আমি নাপিকদের জন্য বলছি, নাপিক বন্ধুকে বা বিউটি পার্লার থেকে শুরু করে দোকানদার থেকে শুরু করে আমি সবাইকে বলবো, সব দোকানে খুলে যাবে প্রায়। সুতরাং আপনাদের কাছে আমার একটাই বলা থাকছে, ধরুন আমি একটা নাপিক, ধরুন চুল কাটছে কাছে দিয়ে, নরম দিয়ে নখ কাটছে, যা যা আছে সব ইনস্ট্রুমেন্ট, সেটা কিন্তু একজনেরটা যেই হয়ে গেল, ওইটা কিন্তু আর একজনকে ইউজ করা যাবে না। একজনকে ইউজ করার পরে ওটাকে আপনি স্যানিটাইজ করে নিন, স্টেরিলাইজ করে নিন, তা নাহলে কিন্তু ওইটা থেকে কিন্তু রোগ ছড়াবে, তখন কিন্তু আপনারও প্রবলেম হবে, আপনার দোকানটাও বন্ধ হয়ে যাবে। এখানে আপনার দোকান যদি বন্ধ না হয়, সবাই যদি ভালো থাকে, সেদিকটা লক্ষ্য রাখতে হবে। আর গ্রাম বাংলাকে আমরা বেশি গুরুত্ব দিচ্ছি, তার কারণ গ্রাম বাংলার মানুষরা কর্মদিবস তৈরি করতে সবচেয়ে বড় পথ দেখায়। ভালো করে কাজ করুন এবং লোকাল না পেলে যারা বাইরে থেকে আসে তাদেরও কাজে লাগায়। 100 দিনের কাজে আমার কোনো অসুবিধা নেই, বেশি করে কাজ করবো। আমরা 3 মাসের কাজ 2 মাসে করতে, 6 মাসের কাজ 2 মাসে করতে দিয়েছি। এতটাই জব ক্রিয়েশন করার চেষ্টা করেছি আমরা। প্রচুর বাংলার আবাসন এবং রাস্তা, ইরিগেশন, এইসব প্রচুর কাজ আমরা করতে দিয়েছি। সুতরাং এগুলো মাথায় রাখতে হবে। আর একটা কথা আমি বলবো যে
কাল থেকে আপনারা অনেকে আমাকে অনেকবার চেষ্টা করেছেন ধরবার। আচ্ছা, ডিসইনভেস্টমেন্ট, সরি, এটা বলছি দুর্যোগের জন্য আমরা একটা 24/7 আমাদের কাজ চলবে, এবং এটা চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি নেতৃত্বে ডিজাস্টার ম্যানেজমেন্ট সবাইকে নিয়ে করবে। 24/7 থাকবে। যারা বিশেষ করে সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে থাকে বা যাদের বাড়িটা কাঁচা বাড়ি, পাকা বাড়িও একটু ভেঙে ভেঙে গেছে, অথবা মাটির বাড়ি বা একদম সমুদ্রের জলের পাশে থাকে, ঝড়টা আমি শুনছি একটু চাপ বাড়ছে, অথবা 3-4টে দিন একটু সাবধানে থাকবেন। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, মিদনাপুর পূর্ব বিশেষ করে যেগুলো সমুদ্র উপকূলবর্তী অঞ্চল, তাদের অলরেডি মিটিং করে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে বুলবুলের ঝড়ে যেমন তাদের সরিয়ে নেওয়া হয়েছিল, সেইভাবে মানুষকে একটু বুঝিয়ে, ওখানে অনেক আমাদের সাইক্লোন সেন্টার আছে, সেখানে একটু দেখে নিয়ে সরিয়ে নিয়ে, যেহেতু আর কোভিডটাও আছে, আশেপাশে যাতে কাউকে গ্রাস করতে না পারে সেটাও একটু নজর দিয়ে দেখতে হবে কি আর করা যাবে। সবই একসাথে হয়ে গেছে এই পর্যন্ত, এবং এখানে আমাদের যেমন চলছিল সেরকম চলবে কাজ 24/7। এছাড়াও 21 তারিখ থেকে দোকান টোকানগুলো শুনবে। আর হকার্সদের আমি বলছি মিটিং করে, হকার্স এবং অটো এই দুটো 27 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত আপাতত লকডাউন চলছে। 7টা থেকে, সকাল 7টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত লকডাউন আরো স্ট্রিক্টলি থাকবে, কেউ দয়া করে বেরোবেন না। আর বাদবাকি সময়ও লকডাউন মেনটেন করে, সোশ্যালি ডিস্টেন্সিং মেনটেন করে চলুন, তাহলে আপনারও জীবন জীবিকা বাঁচবে। আর সরকারকেও এমন কোনো পদক্ষেপ নিতে হবে না যাতে মানুষের কোনো প্রবলেম হয়। আমরা কোনো প্রবলেম কখনো করতে চাই না, আমরা মনে করি মানুষকে বাদ দিয়ে কিছু হয় না। তাই কথায় কথায় বুলডোজ করা, কথায় কথায় কারফিউ করা, কথায় কথায় এমার্জেন্সি লাইক সিচুয়েশন করার পক্ষপাতী আমরা নই। কিন্তু যেক্ষেত্রে আমাদের বাধ্য হতে হবে, আপনার কোনো আচরণ যদি বাধ্য করে, সেক্ষেত্রে আমাকে আইন শৃঙ্খলাটা কন্ট্রোল করতে হবে। অনেকে আপনারা জানেন এখানে বাংলা ভালো থাকুক চায়, তারা নানা রকম করে ঠিক করে একটা দাঙ্গা লাগিয়ে দিল, দিয়ে সারাক্ষণ সোশ্যাল নেটওয়ার্কে বলে যাচ্ছে, নিজেই লাগালো, চোর চুরিও করছে, বৃহস্পতি সজাগ থাকতেও বলছে। এটাই যেন আমরা কেউ কোনো প্রয়োজনের পানা দিই, সবকিছু যেন ভালোভাবে হয়ে যায়। আরেকটা কথা বলি, 4 দিন ধরে আপনারা অনেক রসগোল্লা, রাজভোগ, বিরিয়ানি, বোঁদে, ঘিজাম, অনেক কিছু দেখলেন। 4 দিনে 4 রকম প্রেস স্টেটমেন্ট, ঘন্টার পর ঘন্টা সব রাজ্যকে নাকি ওরা 3 থেকে 5% এফআরডিএম বাড়িয়ে দিচ্ছে। এবার আমি আপনাদের বলি, অ্যাকচুয়াল কিন্তু আমরা পাবো অনলি 0.5%। 2.5% কেন পাবো না? 1.5% কেন পাবো না? কতগুলো কন্ডিশন দেওয়া হয়েছে, শর্ত। সেই শর্তগুলো যদি আমি মানি, তাহলে আমার রাজ্যের ফেডারেল সিস্টেম চলে যাবে। আর যদি আমি না মানি, তাহলে আমি পাবো না। আমি মনে করি বেটার মাথা নত না করে, চিত্ত যেটা ভয় শূন্য, মাথা উঁচু করে চলা। রাজ্য সরকারের কাজে অহেতুক ইন্টারফেয়ার করা। এই সময় অনেকে দেখেছেন অনেক রাজ্যে পেট্রোলের দাম, পেট্রোলের উপর ট্যাক্স বসিয়েছে, আমরা তো করি। অনেক স্টেট যারা ভাষণ দিচ্ছে তাদের স্টেটেরাও 25% স্যালারি কেটেছে গভর্নমেন্টে, কোথাও 50% ডিএ ফ্রি। তারপরে কোথাও কোথাও আমরা শুনছি মাসে 1 দিন করে মাইনে, মানে 12 মাসে মাইনে কাটবে, 12 মাসে 1 মাসে মাইনে কাটবে। আমরা কিন্তু একটাও এই ধরনের কোনো সিদ্ধান্ত নিইনি যা মানুষের বিপক্ষে যাবে। কিন্তু তার মধ্যে যদি আমার বলে তোমার পাওয়ারটা, বিদ্যুৎটা আমি সব নিয়ে নেবো আমার কন্ট্রোলে, রাজ্যের হাতে কিছু থাকবে না, আমি বলবো পারবো, আমার টাকা চাই না তোমাদের এরকমটা। আমার যদি বলা হয় তুমি এক্ষুনি লোকের উপর ট্যাক্স নিয়ে ওই আরবান ট্যাক্সটা বাড়াও, কলকাতা শহরের উপর, হাওড়া শহরের উপর, সব মিউনিসিপ্যালিটি এরিয়া, আমি বলবো পারবো। তৃতীয়ত আমায় যদি বলা হয় যে ডেটা দিতে হবে তাদের, তার কারণ তারা ছবি দিয়ে পাঠাবে আর তাদের প্রতীক দিয়ে পাঠাবে, তাই আমাকে তাদের কথা মতো মেনে নিয়ে আমাকে পিডিএসটাও বিলিয়ে দিতে হবে, পারবো না। যতক্ষণ থাকবো, যতদিন থাকবো, মানুষের বিরুদ্ধে করে আমি ক্ষমতা চাই না। মানুষের সাথে থেকে যে ক্ষমতা লাভবান হয়
আমি সেই ক্ষমতা পক্ষে। আমি মানবিক মুখ নিয়ে রাজনীতি করি। আমি ইলেকশনের সময় একরকম, আর ইলেকশনের বাইরে একরকম, এটা আমরা করি না। এবং সেই জন্য আপনাদের কাছে বলছি যে ওটা আরেকটা অশ্বডিম্ব, 4 দিনে 4টে বড় জিরো, এই বিগ জিরো, কিছু নাই। না আছে রাজভোগ, না আছে রসগোল্লা, না আছে জিলিপি, আছে শুধু কাজ করা। এই হচ্ছে আমার ওপিনিয়ন। এটা আমি আপনাদের বলে দিলাম, কারণ এটা নিয়ে যা বলা হয়েছে টোটালটাই মিথ্যে। আর সবচেয়ে প্রবলেম কি, আজকের দিনে প্রিন্ট মিডিয়াতে আপনারা লেখেনও না সেভাবে কোনটা সত্য আর কোনটা মিথ্যে, কারণ কন্ট্রোল করা হয়। তাহলে মিথ্যেটাই জনগণের কাছে সত্য হিসেবে আপনারা অনেকেই প্রতিষ্ঠিত করেন। ন্যাশনাল চ্যানেলগুলো তো করেই, সারা আক্রমণ করে যাচ্ছে। সুতরাং ন্যাশনাল পেপারও অনেকেই করে। জনগণের কথা তো কাউকে বলতে হবে নাকি, আর কোনটা অন্যায় কোনটা নাই সেটাও বলতে হবে। কাজে আমাদের ভাগ্যে কোভিড-19 যে দুর্যোগ, তা সামলাতে কিচ্ছু পাইনি, এটাই আপনাদের বলি, এটাই আমার সর্বশেষ। আমি 3টে কোশ্চেনের উত্তর দেবো, সবাইকে নয়, অনলি 3% আমি উত্তর দেবো। দিদি বলবো, দিদি আমি চন্দ্রপ্রভু আনন্দবাজার পত্রিকা। কেন্দ্র তো কিছু দেয়নি, উপরন্তু বুলবুলের টাকাটাও পুরোটা পাওয়া যায়নি বলে শোনা যাচ্ছে। আপনি কি কাইন্ডলি বলবেন যে বুলবুল বাবদ কত টাকা দিয়েছে কেন্দ্র এখনো পর্যন্ত? কারণ আরেকটা ঘূর্ণিঝড় আসতে চলেছে, সাংঘাতিক বিপর্যয় হতে পারে আশঙ্কা রয়েছে। তো এই পরিস্থিতিতে রাজ্য ওরা কি করছে, ওরা বলেছে তোমাদের কাছে ডিজাস্টারের একটা ফান্ড স্টেটের কাছে থাকে অলওয়েজ। আগে যেটা হচ্ছে ডিজাস্টার হলো, এটা কিন্তু আগে একবার দিনের বছর, সেই টাকাটা থেকেও বলছে তুমি অন্য কাজ করো। তো ডিজাস্টার হলে জানো করতে, এই যে বলেছে মাইগ্রেন্ট ওখান থেকে দেবে, ওখান থেকে দেবে থেকে একটা পারপাসে একটা টাকা আছে। ধরুন আপনি আপনার একটা ঘরে যদি ঘরটা আপনি থাকেন, আপনাকে যদি বলো ওই ঘরটা ছেড়ো 6 মাসের জন্য, তো 6 মাসের জন্য আপনি কি ওটা নিজে ছেড়ে দিয়ে নিজের রাস্তায় থাকবেন, আপনার থাকতে দেবেন নাকি? হয়। সুতরাং এগুলো চিরকালই হয়। আমি এখনই এটা নিয়ে কিছু বলবো না। দিদি আমি রফিক দা ওয়াল থেকে বলছি। আমি ডিজিটালের উত্তর দেবো না, এখানে দেওয়ার সময় ডিজিটাল তারা আমাকে বলেছে যে একটা বললে অন্যরা আছে তারা উত্তর চায়, সুতরাং একজনকে আমি বলবো না। কারণ তুমি কিন্তু যে সাংবাদিক হিসেবে এখানে ছেড়ে যেতে পারে সেটাই তুমি এখন নেই। আমি যখন বলবো ডিজিটালকে সবাইকে বলবো, আমি একজনকে প্রিফার করবো। দিদি মনীষ কীর্তনিয়া সিএন নিউজ, সেটা হচ্ছে যে এই যে 52,000 কোটি টাকা দিদি জমা আছে, সেই সময় তোমাদের দুজনের মনে অ্যাপ্লিকেশন নবান্নে নেই সম্ভবত। তোমরা হয় করিয়ে নিও, তাহলে ডিজিটালের জন্য করলে সবাইকে অ্যাপ্লিকেশন নিয়ে আসবে। দিদি জমা আছে, কমিটি মিটিং, দিদি কমিটি মিটিং হয়নি, জমা আছে। দিদি আমার একটা রিকোয়েস্ট, দিদি দিদি আমার একটা রিকোয়েস্ট, দিদি আমি রফিক বলছি। দিদি আপনার কাছে একটা অনুরোধ, আর সেটা হচ্ছে ডিজিটাল মিডিয়া তো এখনো পর্যন্ত কার্ড পায় না, কিন্তু গত বছর পর্যন্ত 2019 পর্যন্ত আমাদের যখন আমি ডিসিশন দেব, আমার আইএসএস সেক্রেটারি আছে, তখন আমরা ডিসিশন নিয়ে তোমাদের জানাবো। আমি ডিসক্রিমিনেট করব না, করলে আমি সবারটাই করব। জয় গাঙ্গুলি, বর্তমান খবরের কাগজ থেকে। দিদি গত সপ্তাহে প্রধানমন্ত্রী হলো, আপনি 53,000 কোটি টাকা বলেছিলেন, তার আগে চিঠি দিয়েছিলেন। 4 দিন ধরে আমরা শুনলাম ডায়লগ, কিন্তু 1 টাকাও এসছে আমাদের রাজ্যে বা কিছু জানিয়েছে? 4 দিন তো বন্ধ ছিল, একটু যদি বলেন। আমি বললাম তো 4 দিন ধরে আমরা দেখেছি টোটাল একটা বড় শূন্য, মানে হাফ, মানে 0.5, যেটাতে কিছু হবে না, ওইটুকু আমরা পেয়েছি। যেখানে আমাদের পাওয়ার কথা ছিল, ওরা বলেছে 3 to 5 দিচ্ছি, কোথায় সেটা? 1.5 এর মধ্যে যে কন্ডিশন দেওয়া হয়েছে, বিদ্যুৎ দপ্তর সব কভার করে নিয়ে নেবে, মিউনিসিপ্যালিটিতে সব জিনিসের দাম বাড়াতে হবে, আরো কিছু কিছু আছে, পিডিএস ওদের হাতে চলে যাবে প্রায়। এইসব তো আমি মানতে পারি না ভাই। আমার রাজ্যের লোক খেতে পাবে না, আর আমি কি নিজেকে বিক্রি দিতে পারি ভাবে? তাই বললাম তো 3 to 5 যেটা আমরা বলেছিলাম বারবার, আমি নিজেই বলেছিলাম, টুইট করেছিলাম, সেটার বিরুদ্ধে তো বুঝলাম যে একটা একটুখানি অন্তত কনসিডার করেছি, সেটাও নেই। 0.5, ক্যান ইউ ইমাজিন? দিদি দীপ্তিমান বলছিলাম কলকাতা টিভি থেকে। কিছুদিন আগে হু একটা রিপোর্ট দিয়েছে যে ভারতবর্ষের 5টি রাজ্য, মহারাষ্ট্র, গুজরাট, তামিলনাড়ু, দিল্লি ও রাজস্থান, এই রাজ্যগুলোর অবস্থা সব থেকে খারাপ। এবং যে শহরগুলোর নাম বলেছে সেখানেও পশ্চিমবাংলার বা কোনো শহরের নাম নেই। কিন্তু দেখা যাচ্ছে কেন্দ্রীয় সরকার বারবার
যে দল পাঠাচ্ছে সেটা এই রাজ্যেই দল পাঠাচ্ছে, তার মানে কি এটা নিয়ে পুরো রাজনীতি করছেন? কি বলবেন? কখনো কখনো জানেন তো সব জানতে হয়, শুনতে হয়, বুঝতে হয়, বাট অপেক্ষা করতে হয়। নানা রকম ভাবে বাংলাকে বঞ্চনা করা, বাংলার বিরুদ্ধে অভিযোগ করা, এটা একটা নিত্য নৈমিত্তিক কাজ হয়ে গেছে। এবং আমি মনে করি সব রাজ্য ভালো থাকুক, বাংলাও ভালো থাকুক, যেখানে যার প্রয়োজন তাকে সেটা সাহায্য করা উচিত বলে আমি মনে করি। আমি তো সলিডারিটি জানাচ্ছি সব রাজ্যের প্রতি, কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট মাস্ট গিভ দেয়ার সলিডারিটি টু বেঙ্গল অলসো। দিদি, কেন্দ্রীয় সরকার এই গত 4 দিন ধরে আমরা যেটা দেখলাম সেখানে কোনো রকম কোনো আর্থিক সহায়তার কথা কোনো স্তরেই বলা হয়নি। উল্টে আমাদের রাজ্যে আপনি যা হিসেব দিচ্ছেন, প্রতিদিন যে হারে মানুষ আসছেন তারা বেকার অবস্থায় আসবেন এবং তারা সত্যিকারের অন্যান্য রাজ্যগুলোতে অত্যন্ত দুরবস্থার পর থেকে তারা এই রাজ্যে আসছেন। অনেকে এটাও বলছেন যে আর ফিরে যাব না। এতগুলো মানুষের কর্মসংস্থানের সুযোগ, ফিরে না যায় আমি খুব খুশি হব, হয়তো একটু টাইম লাগবে, বাট আমরা প্ল্যান করবো। কিন্তু এতজনের জন্য কর্মসংস্থানের সুযোগ করা সেই আপনাদের আর্থিক অবস্থায় অত্যন্ত খারাপ। আপনি বললে মুখের মতো হয়ে গেল। আপনারা দেখছেন নিজেদের সব চাকরি চলে যাচ্ছে, মিডিয়ার লোক চাকরি গেছে, কেউ তো বলতেও পারে না। সব মিডিয়ার সিস্টেম বেশিরভাগ হাউসে 30%, 15% ভলেন্টারি করো, অথবা চাকরি চলে গেছে, অনেকেরই গেছে। আমরা সেটা করি। আমি এটুকু বিশ্বাস করি, আমরা আধখানা রুটি খেলে সেই আধখানা রুটির থেকে একটা অংশ আমরা তাদের ভাগ দেবো, যেহেতু তারা আমাদেরই রাজ্যে ফিরে আসছেন এবং তারা থাকতে চেয়েছেন। আমি খুশি। আমি চাইবো ওরা যেন কখনো না যায়। তাকে হয়তো একটু টাইম লাগতে পারে, টাইমে আমরা প্ল্যানিং করে নেবো, নো প্রবলেম। Ma'am, Tamal this side from Times Now. Ma'am, I have 2 questions, ma'am. No, you can ask me do you one thi- question only. Okay, ma'am, the lockdown which has been extended till 31st of May, does it reflect failure on part of central government? Initially, they did not consult with the state government, and one after the other, the lockdown has been extended. And do you also think the Disaster Management Act has been misused against states' federal structure to, in a way, corner states? If you think so, do you think the Disaster Management Act needs to be changed? There is a time for everything. Now they have already applied for this Disaster Management Act, and through this act, yes, they are interfering in federal structure, no doubt of it. But let us watch the situation. Then only I will tell you when the situation will come. At proper time, I will give you the details to you. And lockdown, yes, we obey the guidelines of the central government, but state have their own power also, their own limitation also, their own jurisdiction also, and law and order is a state structure. So state can also implement their own activity. So we are trying our best to see that corona should not attack us politically. Ma'am, this is Shauri from ANI. Ma'am, approximately can you please tell what is the total number of people being evacuated from the coastal area due to cyclone, and total number of ILA centers being made, because this time the operation will be a bit tougher because social distancing should be maintained to put all the people into the ILA center. That in disaster, you have to see, if there is a fire, then everybody is to save their life first. That is the priority. You don't think for social distancing and all this. This is another challenge. It depends on the situation. We have already instructed all of our district magistrate and the officials to work for 24/7, and they have already started evacuation program. Now we can request the people, we cannot do it possible. But we are requesting all the people who are staying in front of their Bengal to evacuate them from here to village center, flood center. Yes, the DMs are being requested. Cyclone center. Now we have 3 types of emergency. One is COVID-19. Second is migrant workers, they are coming on. Because I have to give the buses for reaching their district. Number 3 is cyclone. These 3. Let us see who is more powerful. But I believe that at the end of the day, people is more powerful.
দ্য ব্লেসিংস অফ পিপল এন্ড দোয়া এন্ড আশীর্বাদ, স্নেহ ভালোবাসা, আমরা জিতবো, এটা আমি মনে করি। থ্যাংক ইউ দিদি আপনি যখন মনীষ, নাও তুমি একটা প্রশ্ন করো। তোমাকে একটা অপশন দিদি আমার একটা ছিল এসে বলেছে তোমাদের কার্ডগুলো দিদি, শেষ হ্যাঁ দিদি, একটা আপনার কাছে অনুরোধ, যতদিন না এই কার্ড সিস্টেমে আসছে আমাকে এখানে আসার অনুমতি আপনি দিন। এটা আমি করতে পারবো না, তোমাদের অ্যাপ্লিকেশন কমিটি আছে, প্লিজ টক টু বিশ্ব মজুমদারের নাম আছে, আমি ইন্টারফেয়ার করব আচ্ছা। তোমাদের কমিটিতে, তুমি ওদের সাথে কথা বলো। হ্যাঁ ওটা ঠিক আছে। আচ্ছা দিদি, যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে যে এই যে এতগুলো টাকা পাওনা আছে আমাদের রাজ্যে, এই কোভিডে এখনো পর্যন্ত কিছু দেওয়া হয়নি, 4 দিন ধরে প্রেস কনফারেন্সে কিছুই হলো না আলটিমেটলি, তাহলে এই মুহূর্তে এটাকে আপনি কিভাবে দেখবেন? এটা কি রাজনীতি নাকি কেন্দ্রের বঞ্চনা আমাদের রাজ্যে? এটা প্রেস কনফারেন্সে যা বলা হচ্ছে তো পাবলিসিটি পেয়েছে, তোমরা তো সারাক্ষণ 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা, তোমাদেরও তো কিছু খবর নাই, তোমরা সারাক্ষণ ওইটাই করে যাচ্ছ। তাতে বলছি সিরিয়ালগুলোর পপুলারিটি বেড়েছে। দিদি আশাপুর বলছিলাম যে আপনি যখন রাজ্যের প্রাপ্য মর্যাদার কথা বারবার বলছেন, যুক্তরাষ্ট্রীয় কাঠামো রক্ষা করার কথা বলছেন, তখন আজকেও যে দিল্লিতে অমিত শাহর যে বৈঠক হয়েছে আমপান নিয়ে, তাতে রেসিডেন্ট কমিশনারকে ডাকা হয়েছে এবং আমরা যেটা জানতে পারলাম সেক্ষেত্রে রাজ্যকে অগোচরে রেখে, অন্ধকারে রেখে এটা করা হয়েছে। এটাকে আপনি কিভাবে দেখছেন? অ্যাকচুয়ালি আমরা ইনফরমেশনটা পেয়েছি, তার কারণ হচ্ছে আমিও কিছু জানি না, সিএসও কিছু জানি না। নিয়ম হচ্ছে যদি রাজ্যের কোনো সরকারের কোনো অফিসারকে ডাকতে হয়, সেটা ফুল সেক্রেটারি, চিফ সেক্রেটারি ডাকতে হয়। চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি অনেক সময় আমার সাথে আলোচনা করে, কিন্তু আমি যখন দেখলাম যে একটা মিটিং হচ্ছে, ডিজাস্টারের মিটিং ইজ ওকে, দ্যাট ইজ নট দ্য প্রবলেম, কিন্তু প্রোটোকল মেনে এটা করা হয়, যেটা হচ্ছে যে তোমাকে একটা সিস্টেম মেনে করতে হবে। তোমার কাগজে তোমার যদি আমায় কিছু বলতে হয়, তোমার নিউজ এডিটারকে আমি বলবো, তোমার কাছে সামনাসামনি বলবো, আমার তাদের থেকে তোমাকে আমি কোথাও একটা ইনভাইট করছি, তুমি করবে কি করবে না সেটা তুমি জিজ্ঞেস করে নিতে হবে। সেরকম স্টেটেও মনে রাখতে হবে চিফ সেক্রেটারি আছে, হোম সেক্রেটারি আছে, চিফ মিনিস্টার আছে। নাইদার ইজ বিন আস্কড, জাস্ট রেসিডেন্সিয়াল কমিশনারকে ডেকে নেওয়া যায়, আমি তখন শুনিনি ভাই, আমাকেও আইনটা ভালো করে দেখতে হবে, এটা আনকনস্টিটিউশনাল বলবো কিনা আমি জানি না, প্রোটোকলতে নেই এবং এটা অসৌজন্য। এবং আমি মনে করি যে সামলাবে রাজ্য, সবটাই করেছে রাজ্য, ইতিমধ্যে বিভিন্ন জেলায় দুর্যোগ টিম থেকে শুরু করে এসডিআরএফ, এনডিআরএফ সব পাঠানো হয়েছে, অথচ একজন রেসিডেন্সিয়াল কমিশনারকে ডেকে তিনি কি করবেন? তিনি রাজ্য চালাবেন? এটা আমার মনে হয় হোম মিনিস্টারকে আইদার কেউ মিসলিড করেছে, ওর ভগবানই জানে। তাহলে হয়ে গেছে, থ্যাংক ইউ।